প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। টানা ৮ দিন মার্কেট পজিটিভ ছিল, আজকে একটু নেগেটিভ। এই যে মার্কেটের সামান্য কারেকশন, এটাকে বিশ্লেষকরা স্বাভাবিক পতন বা মুনাফা তোলার চাপের ফলে স্বাভাবিক কারেকশন হিসাবে বর্ণনা করছেন। আসলে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে স্বাভাবিক কারেকশন নাকি আরও একটু মার্কেট কমতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। এই বিষয়ে একটা নিউজ আমি শেয়ার করব আজকে। ভিডিওর যে মূল পয়েন্টটা হবে সেটা ইভিনিং স্টার প্যাটার্ন, কতগুলি স্টক ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করলে সেই স্টকের প্রাইস কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা দেখব যে ওই স্টকগুলির প্রাইস আগামী দিনে কীরকম হতে পারে। আমি গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু শেয়ার করব। তাহলে আমি গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেই থাম্বনেলটাতে আসলাম। এখানে এনগালফিং ও হারামি প্যাটার্ন, রিয়েল স্টকের প্রাইসে প্রভাব, এরকম একটা থাম্বনেল দিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা নতুন করে আবার চাইলে দেখতে পারেন। আমি যদি সেই ভিডিওতে যাই তাহলে কয়েকটা স্টকের কথা আমি বলেছিলাম। ইআইএল, এই স্টকটা বলেছিলাম যে প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেই প্যাটার্ন অনুযায়ী বাড়বে। সমরিতা হাসপাতাল, এইটা তার প্যাটার্ন অনুযায়ী কমবে, এরকম বলেছিলাম। লাভেলো আইসক্রিম বলেছিলাম যে বাড়বে, আপনারা দেখবেন যে প্রাইসটা কীরকম হয়েছে। তারপরে আরামিড সিমেন্ট, এইটা বলেছিলাম বাড়বে। প্রোগ্রেসিভ লাইফ বলেছিলাম বাড়বে। এই কয়েকটা স্টক আমি বুলিশ এবং বেয়ারিশ যে এনগালফিং প্যাটার্ন এবং হারামি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। এইখানে সেই থাম্বনেলটা আছে এই ভিডিওতে। তাহলে এই স্টকগুলির প্রাইস আমি ভিডিওতে যেরকম গতকাল বলেছিলাম অ্যানালাইসিস অনুযায়ী, সেটা আপনারা একটু দেখবেন যে ওই রকম হয়েছে কিনা। তবে অ্যানালাইসিস আমি বলেছি যে 60 to 80% ক্ষেত্রে সঠিক হয়, 20% হয় না। কেন হয় না সেটা আমি আজকে একটু বলার চেষ্টা করব আমার ভিডিওগুলোতে। তাহলে আমি বলেছি যে একটা নিউজ শেয়ার করব যে আজকে মার্কেটের যে কারেকশান, সেই কারেকশানটা স্বাভাবিক কিনা এই বিষয়টা নিয়ে। স্বল্প মেয়াদি মুনাফা তোলার চাপে সূচকের স্বাভাবিক শুদ্ধি, sharenews24.com থেকে আমি নিউজটা শেয়ার করছি। এখানে তারা লিখেছে, আমি চম্বুক অংশটুকু পড়ছি, পুরো অংশটুকু পড়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। টানা ৮ দিন দেশের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার পর আজ রোববার ২৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা হোঁচট খেয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ৩৭ পয়েন্টের বেশি কমেছে। তবে বাজার বিশ্লেষকদের মতে এটি বাজারের স্বাভাবিক কারেকশন। টানা উত্থানের পর কিছুটা মুনাফা তুলে নেওয়া হয় সাধারণ নিয়মেই, তাই এই পতন খুব একটা নেতিবাচক বার্তা নয়। তাহলে এই নিউজটা sharenews24.com করেছে। আর আমি এখন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আজকে মার্কেটের যে কারেকশানটা হয়েছে সেইটা দেখার চেষ্টা করব যে এই কারেকশানটা পরবর্তী দিনেও হতে পারে কি হতে পারে না, এবং যে সকল স্টক আজকে নেগেটিভ হয়েছিল সেই স্টকগুলির প্রাইস কি অবস্থায় আছে এবং পরবর্তী দিন তারা পজিটিভ হতে পারবে কিনা। তাহলে আমি যদি চার্টে যাই, এখানে যতই মুনাফা তোলার কথা বলা হোক, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল যেটা ছিল ৫,২৭৮ বা ৮০ যেটাই বলি, সেটা ব্রেক করে মার্কেট উপরে গেছে এবং তার উপরে মার্কেটের একটা রেজিস্ট্যান্স ছিল ৫,৪১০, এই লেভেলটা। এই জায়গাটা ট্রাস করে মার্কেট নিচে আসলো। এই জায়গাটা কিন্তু ব্রেকআউট করতে পারেনি ৫,৪১০। তাহলে ৫,৪১৪ পর্যন্ত গেলেও মার্কেটের ক্লোজিং কিন্তু সেখানে হয়নি, ৫,৩৯২ সম্ভবত ক্লোজিং হয়েছিল। তাহলে এখন আমি বলেছি যে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি আলোচনা করব। বিশ্লেষকরা বলতে পারেন যে বাজার মুনাফা তোলার চাপে যে কারেকশন হয়েছে সেটা স্বাভাবিক, কিন্তু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ আসলে টেকনিক্যাল দিকটা মার্কেটের কি বলছে। আমি এই দুইটা ক্যান্ডেলকে বড় করছি, কারণ হচ্ছে মার্কেটে কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। আসলে সূচকের যে ক্যান্ডেল ক্রিয়েট হয়, এই ক্যান্ডেলের কোনো গ্যাপ দিয়ে ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার সুযোগ থাকে না। যদি বাড়ে তাহলে আগে যেখানে ক্লোজিং হয়েছিল ঠিক সেখান থেকেই, সেই বরাবর থেকেই বাড়ে, এখানে কোনো গ্যাপ হয় না। আবার যদি কমে যায় তাহলে যেখান থেকে সূচকের আগের দিনে ক্লোজিং হয়েছিল সেখান থেকেই কমে। তাহলে এই জায়গাটা, এই দুইটা ক্যান্ডেল যদি আপনারা খেয়াল করেন, তাহলে আমি এটাকে টুইজার টপ বলবো না, কারণ সূচকে টুইজার টপ টুইজার বটম এটা ক্রিয়েট হলেও আসলে এটা ন্যাচারালি ক্রিয়েট হবে, কারণ ইন্ডেক্সের যে ক্যান্ডেলগুলি ক্রিয়েট হয় সেটা গ্যাপ দিয়ে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হয় না যে তা না, হবে যদি ম্যাক্সিমাম স্টক
80% স্টক যদি গ্যাপ দিয়ে প্রাইস ওপেন করে তাহলে সূচকের ক্যান্ডেলে একটা গ্যাপ হতে পারে, তাছাড়া গ্যাপ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এইটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন এটাকে বলা যাবে। কেন? আগের দিনের যে গ্রিন ক্যান্ডেল তার থেকে রেড ক্যান্ডেলের বডিটা বড়। তাহলে আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চাই যে মার্কেট কিছুটা কারেকশানে আসতে পারে। তাহলে কারেকশানে আসলে মার্কেট কতটুকু নিচে আসতে পারে সেটা যদি একটু বলি, তাহলে যেহেতু এর আগে সূচকের যে একটা ব্রেকআউট পয়েন্ট ছিল, ব্রেকআউট লেভেল ছিল 5268 থেকে 5287 বা 88 বা 85 যেটাই বলি, সেই জায়গাটা ব্রেকআউট করে 5405-10 লেভেলে হিট করে মার্কেট নিচে এসে 5392 ক্লোজিং করেছিল, আজকে 5354.8 ক্লোজিং করেছে। তাহলে একটা ব্রেকআউট লেভেল যখন ব্রেক করে মার্কেট ঠিক ওই ব্রেকআউট লেভেল বরাবর এসে অথবা একটা স্টকের প্রাইস অথবা একটা সেক্টরের ভ্যালু সেই যেখানে ব্রেকআউট করলো পরবর্তীতে আবার যে লেভেলটা তার ব্রেকআউট লেভেল থাকে ওই লেভেলের কাছাকাছি জায়গায় এসে সাপোর্ট নেয়। তাহলে এখন মার্কেট কোথায় সাপোর্ট পেতে পারে এখন যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে গত 23 জুলাই যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করেছিল সেদিন সূচক বেড়েছিল 93.4 পয়েন্ট, আর সেদিন সূচকের ক্লোজিং ছিল 5364 পয়েন্টে। তাহলে এই জায়গাটায় এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল 93 পয়েন্ট পজিটিভ হয়ে, এখন মার্কেটের এই জায়গাটা একটা অর্থাৎ 5270 এই লেভেলটা একটা সাপোর্ট পাওয়ার জায়গা, এবং এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল ছিল, সেইটা বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে অনেক শক্তি দিয়ে মার্কেট ব্রেকআউট করে উপরে গিয়েছিল। এখন আজকে যেহেতু বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, গতকাল এই প্যাটার্নটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, তাহলে এখান থেকে সূচক আগামী দিনেও একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা আমি দেখি। তবে কতটুকু নেগেটিভ হবে এটা বলা যায় না, তবে যদি নেগেটিভ হয় তাহলে 5270 লেভেল পর্যন্ত আসতে পারে। তাহলে সূচক নিয়ে যে আলোচনাটা সেটা আমি করলাম। এখন আমি বলেছি যে আজকে একটা প্যাটার্ন দেখাবো, সেটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। আমি সেই প্যাটার্নের ছবিতে যদি যাই, এইটা হলো ইভিনিং স্টার প্যাটার্ন। এই 3 দিনের ক্যান্ডেল নিয়ে ইভিনিং স্টার প্যাটার্ন হয়, সেটা হচ্ছে এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। এখন এই ফার্স্ট ক্যান্ডেলের পরে যে সেকেন্ড ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে। তবে ম্যান্ডেটরি এই যে ক্যান্ডেলটা হবে অর্থাৎ থার্ড ডের ক্যান্ডেল, চলমান দিনের ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা অবশ্যই আগের দিনের যে ক্যান্ডেলের ক্লোজিং অথবা উপরের যে ক্যান্ডেলের ক্লোজিং তার থেকে 50%, মিনিমাম 50% বিলোতে এই ক্যান্ডেলের ক্লোজিংটা হবে, এবং এই ক্যান্ডেলের বডিটা অবশ্যই শতভাগ এটা রেড হতে হবে। এই হলো ইভিনিং স্টারের বৈশিষ্ট্য। আর এরকম যদি হয় আর এই প্যাটার্নটা ক্রিয়েট হয় একটা স্টকের রেজিস্ট্যান্স লেভেলে, যে বড় একটা প্রাইস র্যালি করার পরে একটা স্টকের অথবা একটা সেক্টরের ভ্যালুর অথবা সূচকের একদম রেজিস্ট্যান্স লেভেলে অথবা বড় একটা র্যালি করার পরে এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়, এবং এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট হলে ইঙ্গিত দেয় যে কমবে। তাহলে আমি যে ডামি একটা চার্ট আছে, এখানে ডামি চার্টটা যদি দেখাই, এটা যদি দেখেন এটাও কিন্তু একটা ইভিনিং স্টার প্যাটার্ন। এরপরে কি হয়েছিল, অনেক বেশি কারেকশান হওয়ার ফলে এইটা আবার ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরে বড় একটা কারেকশানে কিন্তু এসেছিল। এই জায়গাটা যদি দেখেন পরে বড় একটা আপ ট্রেন্ড এভাবে হলো, হওয়ার পরে এই জায়গায় দেখেন যে ইভিনিং স্টার ক্রিয়েট করলো। ইভিনিং স্টার ক্রিয়েট করার পরে এইটা কিন্তু নেমে আসবে। তাহলে এইটা দেখানো হচ্ছে যে ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করলে পরবর্তী দিনে কমে যেতে পারে সেটা। এখন আমি রিয়েল চার্টে যদি যাই, আমি রিয়েল চার্টে আসলাম। এখানে ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে আজকে 5টা স্টক, একটা এশিয়াটিক ল্যাব, একটা বার্জার পেন্ট, আর একটা ই জেনারেশন, আর একটা এমজেএলবিডি, আর একটা হচ্ছে স্কয়ার ফার্মা। তাহলে এই স্টকগুলির প্রাইস আগামী দিনে কমবে কিনা? ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হলে সচরাচর কমে যায়, তাহলে এই স্টকগুলির প্রাইস কমবে কিনা সেটা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথমে আমি এশিয়াটিক ল্যাবের চার্টে আসলাম। এই জায়গাটা আপনারা দেখবেন এটা পরিষ্কার একটা ইভিনিং স্টার প্যাটার্ন, আর এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে কোথায়? বড় একটা প্রাইস র্যালির পরে,
র্যালিটা শুরু হয়েছিল কত 30, 31, 32 এই জায়গা থেকে প্রাইস গিয়েছিল কোথায় 47, 48 এই লেভেলে। এখন এখানে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করেছে এশিয়াটিক ল্যাব। তাহলে অ্যানালাইসিস অনুযায়ী এশিয়াটিক ল্যাবের প্রাইস এখান থেকে কমে যাওয়ার কথা। এখন কমে যাবে কতটুকু এটা বলা সম্ভব না, তবে এটার যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা ব্রেক করেছে কত 42 টাকা 40 পয়সা বা 41 টাকা এই লেভেলটা। তাহলে এখন মোটা দাগে বলা যায় যে এই লেভেলটা এর হতে পারে একটা 40 থেকে 42 এই লেভেলটা হতে পারে এর একটা সাপোর্ট লেভেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে পারে, তবে কতটুকু আসবে সেটা দিনে দিনে বলা যাবে। তবে এ ধরনের প্যাটার্ন এই এশিয়াটিক ল্যাবে যেখানে হয়েছে, এখানে যে ভলিউমটা হয়েছে প্রাইস কমে যাওয়ার ফলেও আগের দিনের পরের দিনের যে ভলিউমের একটা ধারাবাহিকতা সেটা আছে, তার মানে এখানে প্রফিট টেকিং বড় মাত্রার প্রফিট টেকিং হয়েছে। তাহলে এটা কারেকশানে আসবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে 42-এ আসুক 40-এ আসুক, এটা নিচের দিকে আসবে, যতটুকুই নিচে আসুক। এটাই এই ইভিনিং স্টার প্যাটার্নের প্রভাব একটা স্টকের প্রাইসের ক্ষেত্রে। এখন দেখা যাক আগামী দিনে এশিয়াটিক ল্যাব কী ধরনের প্রাইস অ্যাকশান করে। এরপরে বার্জার পেইন্ট, এই স্টকটা যদি আমরা একটু দেখি, এই জায়গাটা যদি দেখেন, এটা ইভিনিং স্টার না হলেও ইভিনিং স্টার প্যাটার্নের মতো ইভিনিং স্টার দিয়ে সার্চ দিলে এটা এরকম হয়েছে। তবে এইটার বিষয়ে একটু এটা নেগেটিভ ওইভাবে বলা যাবে না, কারণ এটা বড় প্রাইস র্যালির পরে ক্রিয়েট হয়নি। বার্জার পেইন্ট কোনো প্রাইস র্যালি করতে পারেনি। এটা 1504 থেকে এটা 1580-85 বা আর একটু যেদিন রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল 1593 এই পর্যন্ত প্রাইসটা গিয়েছিল। তাহলে এইখানে যে ভলিউমটা হয়েছে প্রাইসটা কমেছে, এটা আবার একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাহলে এই বার্জার পেইন্টের প্রাইস এখান থেকে খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই। কমলে হয়তো এখান থেকে 10-20 টাকা 10 টাকা বা 20 টাকা কমলে কমতে পারে বা নাও কমতে পারে। তাহলে ইভিনিং স্টার প্যাটার্ন হলে প্রাইস কমে, কিন্তু যদি সেটা একটা রেজিস্ট্যান্স লেভেলে হয়, বড় একটা প্রাইস র্যালি করার পরে হয়, তাহলে বেশি মাত্রায় কমার সম্ভাবনা থাকে। আর যদি একটা লোয়ার লেভেলে হয় অথবা একটা অ্যাকুমুলেশন জোনের দিকে হয়, সেখানে খুব বেশি কমার সম্ভাবনা থাকে না। তাহলে এটা দেখা যাক, এই যেখান থেকে পজিটিভ হয়েছে 1514-15, খুব বেশি যদি কমে তাহলে এই বার্জার পেইন্টের প্রাইস হয়তো এই লেভেলটা পর্যন্ত এসে পজিটিভ হতে পারে। তবে এই জায়গাটা অবশ্যই একটা রিস্কি জোন বার্জার পেইন্টের জন্য। যদি এখানে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আমি আরও একবার বলি, যদি এইটা 1510 বা 8 এই লেভেলের নিচে এই প্যাটার্ন অনুযায়ী প্রাইস ফল করে, তাহলে কিন্তু এই যে সাপোর্ট যে এখানে ক্রিয়েট করেছিল, এই সাপোর্ট যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু বার্জার পেইন্ট আরও নিচের দিকে চলে আসবে। তখন এটা কতটুকু নিচে আসতে পারে এটা প্রতিদিনের ক্যান্ডেল দেখে বলা যাবে, নতুবা বলা সম্ভব না। এইখানে ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হলেও এইখানে যে বিষয়টা হয়েছে, গত দিনের যে প্রাইসের ক্লোজিং ছিল, গত দিনের ক্লোজিং ছিল 1594 টাকা 30 পয়সা, আর আজকের যে প্রাইসের ওপেন সেটা হচ্ছে 1560 টাকা। এই যে এই জায়গাটার যে গ্যাপটা এই দুই ক্যান্ডেলের মধ্যে, এটা একটা স্ট্রং বেয়ারিশ ভাব প্রকাশ করে। তাহলে এই স্টকটার প্রাইস আগামী দিনে কমে যেতে পারে এবং কমে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে যেটা বললাম যে 1508 বা 1510 এর নিচে যদি নেমে যায়, তাহলে এই সাপোর্ট ভেঙে আরও অনেকটাই নিচে আসতে পারে। সেক্ষেত্রে দেখা যাক যে বার্জার পেইন্ট কী ধরনের প্রাইস অ্যাকশন করে। এরপরে এই জেনারেশন এই স্টকটা কিন্তু এখান থেকে বড় একটা প্রাইস র্যালি করেছিল। যদি এই জায়গাটা আমরা ধরি, এটা ইভিনিং স্টার না হলেও ইভিনিং স্টারের মতো, তাহলে পরের দিন প্রাইস কমেছিল, আবার এখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। এই জায়গাটা আবার একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে চলে এসেছে। এইখানে যে ভলিউম হয়েছে সেই ভলিউমটা কিন্তু প্রাইস কমার দিনে বেশি, তার মানে সেল প্রেশার ধরে রাখতে পারেনি। তাহলে এই স্টকটা এখন এখান থেকে কতটুকু কমে যাবে সেটা দেখার বিষয়। তবে এর যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল 20 টাকা 80 পয়সা, এই জায়গাটায় প্রাইস কিন্তু আজকে সামান্য একটু হলেও বাই প্রেশারে উপরে তুলে দিয়ে ক্লোজিং করতে সক্ষম হয়েছে। আজকে যে লো ক্রিয়েট করেছিল 2070, ক্লোজিং হয়েছে 2080-তে। তাহলে এটুকুই ভরসা, ইভিনিং স্টার ক্রিয়েট হলেও
এই 10 পয়সা যে গ্যাপটা নিচে এসেছিল উপরে তুলে দিয়েছে প্রাইস, এটুকুই ভরসা আগামী দিনে প্রাইস ধরে রাখার। নতুবা এখান থেকে যদি এই স্টকটা 20 টাকা 60 পয়সার নিচে নেমে যায় এই ইভিনিং স্টার প্যাটার্ন অনুযায়ী, তাহলে আরও একটু নিচে আসবে, সেক্ষেত্রে 19 টাকা 20 পয়সা 30 পয়সা এই দিকটা পর্যন্ত এসে পরবর্তীতে পজিটিভ হতে পারে। এরপরে MJLBD, এই কয়েকদিন আগেও আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে এই স্টকটা 105 টাকা পর্যন্ত যেতে পারে, তবে তার আগে 96-97 এই জায়গাটা তাকে ব্রেক করে উপরে যেতে হবে। তাহলে এই 96-97 জায়গাতে সে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করে ফেললো এবং প্রাইসের র্যালি সে 88-90 থেকে শুরু করে 96-97 এই দিকটায় গিয়েছিল। তাহলে প্রাইস র্যালি তো খুব বেশি করেছে তা না, তবে আজকে সেল প্রেসারে এটা প্রাইসটা ধরে রাখতে পারেনি, এখানে ভলিউমটা খুব বেশি হয়নি এবং এটা যে একটা আপট্রেন্ড চলছে, এই আপট্রেন্ডটা একটা রেজিস্ট্যান্স লেভেলে যে একটু ধাক্কা খেয়েছে, তাহলে আগামী দিনে এই ইভিনিং স্টার প্যাটার্নের প্রভাব অনুযায়ী প্রাইসটা হয়তো সামান্য একটু কমতে পারে, তবে এটা কমে গেলে অনেক বেশি কমে যাবে না, এখান থেকে হয়তো 2 টাকা কমলে কমতে পারে, তারপরে আবারও পজিটিভ হবে এই MJLBD। এরপরে স্কয়ার ফার্মা, এটাও একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই 3টা ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে এটা ইভিনিং স্টারের মতো দেখা যায়, তবে একদম ক্লিয়ার যে এইখানে আমি যে ছবিটা দেখিয়েছি এরকম হয়নি, কিন্তু এটা ইভিনিং স্টার প্যাটার্নের মতো প্যাটার্ন হয়েছে। এর মধ্যেও আরও একটা প্যাটার্ন এখানে আছে, সেটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। আগের দিনের যে গ্রিন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের বডিটা কিন্তু আগের দিনের ক্যান্ডেলটাকে ঢেকে দিয়েছে। এইখানে যেটা দেখার বিষয়, এই স্টকটার প্রাইস আগামী দিনে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা বেশি, তবে আজকে প্রাইস কমার সাথে সাথে ভলিউমটা কম, এই জায়গাটাই একটু ভরসার জায়গা। যেহেতু ভলিউম কম, তাহলে এখান থেকে হয়তো সামান্য একটু কমে 1-1.5 টাকা 2 টাকা কমে পজিটিভ হতে পারে। কিন্তু দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে দেখি যে এই স্টকটা কতটুকু কমতে পারে। তাহলে দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যদি যাই তাহলে এইখান থেকে এই স্টকটা 4 টাকা 5 টাকা এরকম কমতে পারে, কমে 214-15 এই দিকে এসে আবারও পজিটিভ হতে পারে স্কয়ার ফার্মা। যেহেতু সামনে ডিভিডেন্ড ঘোষণার সময় আছে স্কয়ার ফার্মার এবং ভালো ডিভিডেন্ডটাই ইপিএসগত দিক থেকে গতবারের তুলনায় খুব যে খারাপ তা না, ভালো আছে, তাহলে এখান থেকে এই প্যাটার্ন ক্রিয়েট করার পরেও অনেক বড় পতন এই স্টকটার হবে না। খুব বেশি কমলে বললাম যে 3 থেকে 4 টাকা 5 টাকা, সর্বোচ্চ 6 টাকা এটুকু কমতে পারে, এরপরে পজিটিভ হবে। এই ছিল আজকে আমার আলোচনা। আমি মূলত আজকে আলোচনা করেছি যে ইভিনিং স্টার প্যাটার্ন একটা বেয়ারিশ প্যাটার্ন, আর এই প্যাটার্ন ক্রিয়েট হলে পরবর্তী দিনে সেই স্টকের প্রাইস কমার সম্ভাবনা থাকে, সেক্টরের ভ্যালু হলে সেটা কমার সম্ভাবনা থাকে, যদি ইন্ডেক্স হয় সেটা কমার সম্ভাবনা থাকে। তাহলে আমি যে স্টকগুলি আলোচনা করলাম সেখানে ভলিউম কেমন হয়েছে, দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি অনুযায়ী কী অবস্থায় আছে এবং আজকে কমেছে সেই জায়গায় তার ভলিউমটা কীরকম হয়েছে এবং যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে কোন স্টকটা কোন জায়গায় ক্রিয়েট করেছে সেগুলো আলোচনা করলাম। তাহলে এখান থেকে আমার মনে হয় যে আপনারা কোন স্টকটা হয়তো একটু কম কমবে আর কোনটা কোন পর্যন্ত কমে গেলে আরও বেশি কমবে সেটা আপনারা ধরতে পেরেছেন। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।